ঢাকা শহরের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ যতগুলি পাবলিক পার্ক তৈরি করছে, শহরের মানচিত্র থেকে সরিয়ে ফেলে দেন, এই শহরটা একটা বস্তির মতো তৈরি হবে। শুধু বক্স কালভার্ট করে নাই, একবার স্ট্রেট খাল ভরাট করে সেখানে রাস্তা নির্মাণ করা হয়ে গেছে। নানা সমস্যায় জর্জরিত আমাদের রাজধানী ঢাকা। একদিকে ঢাকার অর্থনীতি বড় হচ্ছে, অন্যদিকে ঢাকার সমস্যাও বাড়ছে। ঢাকার সমস্যা এখন কোন পথে, আর এর সমাধানে কি করণীয়, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ আশরাফুল ইসলামের সঙ্গে। আশরাফুল ইসলাম, আপনাকে বণিক বার্তার স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। আমরা শুরু করব, আপনি তো ড্যাপের প্রকল্প পরিচালক ছিলেন। ড্যাপ ঢাকার মতো একটা বড় জনসংখ্যার রাজধানী, সেখানে অনেক সমস্যা আছে। তো ড্যাপ করতে গিয়ে আপনি কোন কোন জায়গায় বাধা পেয়েছেন এবং কিভাবে ড্যাপটাকে আপনি ডিসিশনে এসেছেন? সবচেয়ে যে কোনো পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে যেটার উপর ভিত্তি করে পরিকল্পনা তৈরি করা তথ্য, ঢাকা শহরে অনেক ক্ষেত্রে নির্ভুল তথ্য পাওয়াটা অনেক কঠিন এবং জটিল ব্যাপার। বিশেষ করে বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থা, ঢাকার ভিতরে প্রায় 50টির বেশি অধিক সেবাকারী সংস্থা রয়েছে। সকল সংস্থার কাছে একই ফরম্যাটে ডাটা পাওয়া যায় না, বা কোনো সংস্থার কাছে ডাটা থাকলেও তারা যথাযথভাবে সংরক্ষণ করে না। একটা যখন ইন্টিগ্রেটেড পরিকল্পনা তৈরি করা হয়, সেই পরিকল্পনার ক্ষেত্রে দরকার হলো সকল সংস্থার কাছে ইন্টিগ্রেটেড একটি পরিকল্পনা। আমরা সাধারণত ডাটা দুটি সোর্স থেকে নিয়ে থাকি। একটা হলো প্রাইমারি ডাটা, এটা সরজমিনে জরিপ করে সেই ডাটাটি নেওয়া হয়। আর একটা হলো সেকেন্ডারি সোর্সের ডাটা। প্রাইমারি ডাটাটা এটা যথাযথভাবে আমরা নিতে পারি, কারণ এটা যেহেতু সার্ভে করা হয় এবং ফিজিক্যাল ফিচার সার্ভে থেকে, টোপোগ্রাফি সার্ভে থেকে, হাইড্রোলজিক্যাল, সোশ্যাল ইকোনমিক, ট্রাফিক অ্যান্ড ট্রান্সপোর্টেশন সার্ভে, সকল ধরনের সার্ভে তৈরি করা। আর সেকেন্ডারি সোর্সের ডাটাটা আসলে অনেক সংস্থার কাছে নাই। সেটা তা আমরা মনে করি যে এই সকল সংস্থার কাছে যে তাদের ডাটা, এটা আসলে একটা ডিজিটাল ভার্সন সকল সংস্থায় সংরক্ষণ করা উচিত এবং একটা ইন্টিগ্রেটেড ওয়েতে এটা একটা সংরক্ষণ করে। আরেকটা হলো যে ঢাকার একটা পরিকল্পনা তৈরি করার ক্ষেত্রে আপনি জানেন যে ঢাকা বিশ্বের অন্যতম একটা মেগা শহর। এখানে অসংখ্য মানুষ রয়েছে এবং প্রত্যেক মানুষের একটি ব্যক্তি স্বার্থ রয়েছে। সেখানে যখন ব্যবসায়ীদের স্বার্থ রয়েছে, পরিবেশবাদীদের একটা স্বার্থ রয়েছে, পরিকল্পনাবিদদের স্বার্থ রয়েছে, রিয়েল এস্টেট ব্যবসায়ীদের স্বার্থ রয়েছে, যারা শিল্প ব্যবসা করে তাদের রয়েছে, সাধারণ মানুষের রয়েছে, এ দেশে ইনফর্মালভাবে কাজ করে তাদের স্বার্থ রয়েছে, রিক্সার ড্রাইভার রয়েছে, সকলে। এই সকল মানুষকে সন্নিবেশিত করে এবং একটা উইন উইন সিচুয়েশন তৈরি করা, এটা যে কত কঠিন ব্যাপার, এটা আমি এই প্রণয়নের ক্ষেত্রে কাজে জড়িত থেকে বুঝতে পেরেছি। এবং আমি তো বলবো যে বাংলাদেশের যত প্ল্যানিং ডকুমেন্ট আছে, এই ড্যাপ প্রণয়নের ক্ষেত্রে আলোচনা সমালোচনা থাকতে পারে। যত স্টেক হোল্ডার কনসালটেশন করা হয়েছে, যে পাবলিক যে সাথে এনগেজমেন্ট করা হয়েছে, বাংলাদেশে কোনো ডকুমেন্টে এত স্টেক হোল্ডার কনসালটেশন বা পাবলিক এনগেজমেন্ট হয় নাই। তো এই এনগেজমেন্টগুলিকে এক এক লোক এক এক ধরনের পরামর্শ দেয়। কেউ চায় সুউচ্চ ভবন হয়, কেউ চায় যে শহরটাকে একটু সহনীয় পর্যায়ে রাখতে, কেউ চায় জলাশয় রক্ষা করতে, কেউ চায় যে আমাদের জমি আমরা ভরাট করব, এখানে রাজুকের করার কি আছে। এই যে বিভিন্ন অঙ্গের যে স্বার্থের দ্বন্দ্ব, এই দ্বন্দ্বকে সন্নিবেশিত করে একটি সকলের জন্য একটা ইউনিফর্ম এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বার্থকে সংরক্ষণ করে একটা পরিকল্পনা তৈরি করা এবং সরকারের অনুমোদনে এটা গেজেট প্রকাশ করাই এটা একটা বড় চ্যালেঞ্জ। আমরা সাকসেসফুলি সে কাজটা করতে পেরেছি। এখানে সকল মানুষ, বিশেষ করে আমরা, আপনারা যারা মিডিয়া কর্মী ছিলেন, যারা বন্ধুরা ছিলেন, তারা অনেক সহায়তা করছে, আমাদের পেশাজীবী সংগঠন সহায়তা করছে, অনেক ব্যবসায়ী যারা আছেন তারাও সহায়তা করেছেন, এবং সকলের সমন্বয়ে এবং সরকারের আন্তরিক প্রচেষ্টায় এই কাজটি সম্পন্ন করা সহজ হয়েছে। আপনি ঠিকই বলেছেন যে ঢাকার মতো একটা নগরের পরিকল্পনা করা অনেক চ্যালেঞ্জ, এবং এখানে বিভিন্ন স্বার্থ গোষ্ঠী আছে, সবার বিভিন্ন দাবি ছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখেছি যে এই ড্যাব গ্যাজেট হওয়ার পরে প্রথম 3 মাসের মধ্যে এটা আবার চেঞ্জ হয়েছে, বারবার চেঞ্জ হয়েছে, অন্তর্বর্তী সরকারের সময় চেঞ্জ হয়েছে, এবং শেষ পর্যন্ত যারা ব্যবসায়ী তাদের স্বার্থকেই কি রাজুক বড় করে দেখেছে, সরকার বড় করে দেখেছে? মানে ড্যাবটা কি প্ল্যানারদের হাত থেকে ব্যবসায়ীদের কাছে চলে গিয়েছে কিনা? না, পরিকল্পনা সাধারণত পরিকল্পনাবিদরাই করে, তবে সেই পরিকল্পনাবিদরা তার নিজের ইচ্ছা মাধুরী মিশিয়ে করতে পারে না। সেটাই হলো বাস্তবতা। পরিকল্পনা তৈরি করলে সকল স্টেক হোল্ডারকে সাথে নিয়ে করা হয়। যেমন আমরা, আপনি যেটা বলছেন যে ড্যাব গেজেট হওয়ার পর থেকে 2022 সালে 2বার ড্যাবটি সংশোধন হয়েছে, এবং প্রত্যেকটা সংশোধনের পর্যায়ে কিন্তু বিশেষ করে যারা স্টেক হোল্ডার রয়েছে তাদের স্টেক হোল্ডারদের সাথে আলোচনা
করে কিন্তু করা হয়েছে। এখন যারা রিয়েল এস্টেট ব্যবসায় আছে ডেফিনেটলি তাদের একটা স্বার্থ রয়েছে, তাদের ব্যবসায়িক স্বার্থ রয়েছে বা শহরের ভালোর স্বার্থ রয়েছে। সব ব্যবসায় যে খারাপ এরকম না, ভালোর স্বার্থ রয়েছে। এই সব কিছু মিলাই তাদের এবং সেই কাজটি যে করা হয়েছে রাজুক একা করে নাই, কিন্তু রাজুক যে পেশাজীবী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স, প্ল্যানার্স, আর্কিটেক্টস, ইভেন পরিবেশবাদী সংগঠন এবং ব্যবসায়ী সংগঠন সকলকে সাথে নিয়ে এবং সর্বশেষ যে সংশোধনীটি করা হয়েছে এই সংশোধনীর কিন্তু সকল পক্ষের স্বাক্ষর রয়েছে যে তারা সকলে ঐক্যমত্য হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সেখানে কাজটি করেছে শুধু আম্পায়ারিংয়ের কাজ, যে আমরা সকল পক্ষের বক্তব্য নিয়ে সরকারের অনুমোদন নিয়ে আমরা একটি ডকুমেন্ট তৈরি করে হয়েছে। এখন এই ডকুমেন্টটি একটি আদর্শ শহরের জন্য সঠিক হয়েছে কিনা এটা মানদণ্ড, এটা হয়তো ভবিষ্যতে নগরবাসী এটা বিবেচনা করবে। তবে আমরা মনে করি যে পরিকল্পনাটি রাজুক সকল পক্ষের মানে সমন্বয় করেই কাজটি করা হয়েছে। আমরা দেখেছি যে শীতলক্ষ্যা এবং বালু নদের অববাহিকায় যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান আছে, বড় বড় অবকাঠামো আছে, সেই অবকাঠামোগুলো ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ। আপনাদের ড্যাপেও বলা হয়েছে, রাজুকের ইউআরপি প্রজেক্টেও সেই বিষয়গুলো উঠে এসেছে। এখন প্রশ্ন হলো যে রাজুক কিভাবে সেইখানে প্ল্যান পাস করে অনুমোদন দেয় এবং রাজুক কি এই সমস্ত অবকাঠামোর ঝুঁকি কতটা বা চিহ্নিত করার জন্য কোনো সিসমিক অডিট করবে কিনা বা করা উচিত কিনা, কি মনে করেন? আপনি যথার্থ বলেছেন যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ তার আরবান রেজিডেন্স প্রজেক্টের মাধ্যমে এই ধরনের একটি তথ্যচিত্র সমীক্ষা পরিচালনা করে তার একটি ডকুমেন্ট তৈরি করা হয়েছে। আমি প্রথমে বলেছিলাম যে পরিকল্পনা প্রণয়নের মূল সোর্স হলো তার তথ্য। আপনি জানেন যে ইউআরপি প্রজেক্টের যে তথ্যগুলি পাওয়া গেছে সেটা কিন্তু ড্যাব গ্যাজেট হওয়ারও অনেক পরে। ড্যাব প্রণয়ন শেষ, গ্যাজেট হয়েছে সরকার কর্তৃক, তখন এই তথ্যগুলি পাওয়া গেছে। ফলে ড্যাব প্রণয়নকালে কিন্তু তথ্যগুলি সমন্বয় করে একটা রিস্ক সেন্সিটিভ ল্যান্ড ইউজ প্ল্যান প্রণয়ন করার সুযোগ কম ছিল। অ্যাট দ্য সেম টাইম আমরা প্রিভিয়াসলি যদি পরিকল্পনা তৈরি করি, কারণ আমাদের দেশে অনেকটা অ্যাজিউম করে অনেক পরিকল্পনা তৈরি করা হয় এবং সেটা আমি মনে করি যে তৎকালীন সময়ে যে পরিকল্পনা অ্যাজিউম করা ছিল সেটা হয়তো আমাদের এখন মনে হচ্ছে যে দূরদর্শিতার অভাব ছিল। আপনি যে জায়গাটা বলছেন যে বালু নদী এবং তার অববাহিকা এলাকাটি নিয়ে, সে বালু নদী এবং অববাহিকা আপনি জানেন যে 88 সালের প্রলয়ঙ্করী বন্যার পরে এই ঢাকা শহরের জন্য একটি স্টাডি তৈরি করা হয়, ফ্লাড অ্যাকশন প্ল্যান স্টাডি নামে তৈরি করা হয়। ওই স্টাডিতে কিন্তু ঢাকা শহরকে একটি শহর রক্ষা বাঁধের মাধ্যমে প্রোটেক্ট করার জন্য বলা হয়েছিল। এর মধ্যে একটা ওয়েস্টার্ন এমব্যাকমেন্ট আর একটা ইস্টার্ন এমব্যাকমেন্ট। ওয়েস্টার্ন এমব্যাকমেন্ট অলরেডি নির্মাণ হয়ে গেছে, ইস্টার্ন এমব্যাকমেন্ট নির্মাণ হয় না, কিন্তু সুপারিশ ছিল। তো ওই সুপারিশের আলোকে তখন ধারণা করা হয়েছিল যে যদি ইস্টার্ন এমব্যাকমেন্ট নির্মাণ করা হয় তাহলে বালু নদীর অববাহিকা এলাকাটি বন্যা মুক্ত হয়ে যাবে, ফলে ওই এলাকায় নগরায়নের কোনো সমস্যা হবে না। সেই পরিকল্পনাকে বেস করে কিন্তু 1995 সালে ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান যখন তৈরি করা হয় তখন এই এলাকাকে ফিউচার আরবান এক্সপানশন এরিয়া হিসেবে দেখানো হয়। আপনারা জানেন যে 2006-08 সালের দিকে ওয়ার্ল্ড ব্যাংক একটি স্টাডি করেছিল যে ঢাকার ভবিষ্যৎ নির্ভর করবে ইস্ট ঢাকার উপর, টুয়ার্ডস ইস্ট ঢাকার উপরে নির্ভর করবে, সেই ইস্ট ঢাকাকে কেন্দ্র করে। কিন্তু ইস্টার্ন এমব্যাকমেন্ট কিন্তু পরবর্তীতে নির্মাণ এখনও হয় নাই, এটা আলোচনায় আছে, এই প্রকল্পটা বাতিলও হয়নি। কিন্তু এই অববাহিকা এলাকা কিন্তু অলরেডি যে ডেভেলপ হয়ে গেছে এবং আমাদের কাছে ওই ধরনের কোনো তথ্যপাত্র ছিল না যে সাবসয়েল কন্ডিশনের যে তথ্য, যেটা সিসমিক জোনিং ম্যাপ, সেই ম্যাপটা আমাদের কাছে ছিল না। এটা সর্বশেষ যে আরবান রেজিডেন্স প্রজেক্টের মাধ্যমে সেটা আমরা করেছি। এবং ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভে যদি আমরা মনে করি যে যে কোনো জায়গায় কিন্তু ডেভেলপমেন্ট হতে পারে, কিন্তু এটা হয়তো একটা কস্টলি হবে। এখন এই তথ্যটি জনগণের জানার অধিকার আছে, সেই জানার অধিকারটি তথ্যটি এতদিন অ্যাভেলেবল ছিল না। আমরা রিসেন্টলি যে এই আরবান রেজিডেন্স প্রজেক্টের মাধ্যমে যে তথ্যটি পেয়েছি, আপনি জানেন যে প্রতি 5 বছর পর পর ডেপ রিভিউ করার একটি সুযোগ রয়েছে। আমাদের সর্বশেষ ডেপ গ্যাজেট হয়েছে 1922 সালে, 2022 সালে আমরা সেটা আমরা হয়তো 27 সালে আমরা আর একটা রিভিউ কার্যক্রম শুরু হওয়ার কথা। সেই পরিকল্পনায় আমাদের যে রিস্ক সেন্সিটিভ ল্যান্ড ইউজ ম্যাপের যে ডাটাটি আছে সেই ডাটাটিকে সন্নিবেশিত করে আমরা সমগ্র এলাকার জন্য একটা রিস্ক সেন্সিটিভ ম্যাপ একটা লেয়ার আকারে দিব। তখন সেই ডাটাটি মানুষের কাছে মানে যেটা বোধগম্য হবে এবং
কোন এলাকার ফাউন্ডেশন লেয়ার কতটুকু হবে, কোন এলাকাটা অধিক ঝুঁকিপূর্ণ, কম ঝুঁকিপূর্ণ, তার উপর ভিত্তি করে কিন্তু মানুষের একটা চয়েস থাকতে পারে যে আমি কোন জায়গায় জমি কিনবো, কোন জায়গায় অ্যাপার্টমেন্ট কিনবো, বা কোন জায়গায় করা উচিত আমার বিনিয়োগ, কোন জায়গায় করা উচিত না, সেটা মানুষের চয়েস। কিন্তু রাষ্ট্রের দায়িত্ব হলো সাধারণ মানুষ যাতে এই চয়েসটি নিতে পারে তাকে তথ্য দিয়ে সহযোগিতা করে। এই তথ্যটি আমরা আশা করি যে নেক্সট আমাদের যে আপডেটেড ডেপ তৈরি হচ্ছে সেটাকে এই ডাটাটি আমরা সন্নিবেশিত করে এটা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। আমরা দেখেছি যে আগারগাঁ বা এই অঞ্চলটা যেটা প্ল্যান্ড এরিয়া হিসেবে ডেভেলপ হয়েছে, সরকারি বড় বড় অফিস আদালত হয়েছে, কিন্তু সেখানে জলাশয় জলাধার সংরক্ষণ হয়নি, ফলে সেটা এখন আরবান হিট আইল্যান্ডের সবচেয়ে উপযুক্ত উদাহরণে পরিণত হয়েছে। সরকারের এই ভুলটাকে আপনি কিভাবে দেখবেন? জানেন যে আগারগাঁও এলাকাটি কিন্তু একটা ইন্টিগ্রেটেড পরিকল্পনার মাধ্যমে তৈরি হয়েছিল, এবং সেই পরিকল্পনা আমাদের মহান জাতীয় সংসদ ভবন থেকে শুরু করে শেরেবাংলা নগর এবং আগারগাঁও এলাকা নিয়েই একটা তৈরি করেছে, একটা প্রশাসনিক কেন্দ্র হিসেবে তৈরি হবে। বিভিন্ন সময়ের কারণে অনেক অফিস ওই যে এলাকায় যেতে চায় নাই, পরে ধীরে ধীরে আস্তে আস্তে নতুন অফিস তৈরি হয়েছে, ভবন তৈরি হয়েছে, স্থানের সংকুলনের অভাব রয়েছে, সবাই এখানে শিফট করেছে সেই পরিকল্পনা আওতায়। এবং আমাদের জাতীয় সংসদ ভবনকে কিন্তু একটা বাংলাদেশের একটা সিম্বল আকারে তৈরি হয়েছে, যে আমাদের নদীমাতৃক দেশ, সেখানে কিন্তু একটা পানির মধ্যে আমাদের ভবনটি একটা অবস্থিত, সে বাংলাদেশের তথ্যচিত্রকে তৈরি করা। যে কোনো পরিকল্পনা তৈরি করার ক্ষেত্রে ডেফিনেটলি গ্রিন স্পেস বা আমরা যে জলাশয় সেটাকে আমরা প্রায়োরিটি দিয়ে তৈরি করা হবে। যেহেতু পরিকল্পনাটা আগে তৈরি করা হয়েছিল এবং সেখানে প্রশস্ত রাস্তা রয়েছে, সেখানে বড় বড় প্লটগুলি রয়েছে, যে শিল্প বিশেষ করে প্রাতিষ্ঠানিক প্লট, সে প্রাতিষ্ঠানিক প্লটগুলি বিভিন্ন জনের, সেখানে যদি এখন সুযোগ থাকে, এটা আমি যে পরিকল্পনাবিদ হিসেবে মনে করি যে যদি কোনো অবরাদ্দকৃত প্লট থাকে তাহলে সেখানে বর্তমান যে প্ল্যানিং স্ট্যান্ডার্ড অনুযায়ী এটা নিজ অ্যাসেসমেন্ট করে আমাদের যদি সেখানে সবুজায়ন বা জলাশয় তৈরি করার সুযোগ থাকে সেটা করতে পারে। আর আপনি যেটা বলছেন যে আরবান হিট আইল্যান্ড, যেটা এটা সারা বিশ্বের এখন একটা সমস্যা, এবং সমস্যা ঢাকা শহরে আরও বেশি সমস্যা, কারণ ঢাকা শহরে বেশিরভাগ অংশ কংক্রিট দ্বারা আচ্ছাদিত হয়ে গেছে। তা আরবান হিট অ্যাকশন শুধু আমরা জলাশয় তৈরি করি হয়তো নিবারণ করা যাবে না, সেটার জন্য যেন আমরা বিল্ডিং ডিজাইন আমরা মাধ্যমে যদি আমরা যদি গ্রিন বিল্ডিংকে প্রমোট করি, বিশেষ করে এয়ার কন্ডিশন, ভেন্টিলেশন, আমরা ইকো ফ্রেন্ডলি ম্যাটেরিয়ালস যদি ব্যবহার করি, তার মাধ্যমে আমরা অনেক যে এনার্জি এফিশিয়েন্ট বিল্ডিং তৈরি করতে পারি যেটা কম কার্বন এমিশন তৈরি করবে। অ্যাট দ্য সেম টাইম যেখানে প্রশস্ত রাস্তা রয়েছে, আমরা ফুটপাতে যদি আমরা গ্রিন করিডোর তৈরি করতে পারি, আমাদের ড্যাপে যেটা আছে যে আরবান লাইফলাইনের কথা বলা আছে, যে গ্রিন করিডোর তৈরি করতে পারি, এবং আমরা যে বৃষ্টির পানিকে সংরক্ষণ যদি আমরা করতে পারি, তাহলে হয়তো অনেকাংশে যে আরবান হিট যেটা আছে অনেকাংশে এটা রিমুভ হবে। তবে ঢাকা শহরে যে হারে জলাবদ্ধতা তৈরি হচ্ছে, সেই জলাবদ্ধতা ঢাকা শহরে আমি মনে করি যে লোকালাইজড মানে রিটেনশন রিজার্ভ তৈরি করা উচিত। যেহেতু সরকারের একটি জায়গা এখানে আছে, বিভিন্ন সরকারি স্থাপনা রয়েছে, সেখানে যদি অবরাদ্দকৃত কোনো জায়গা থাকে, সেখানে আমি মনে করি যে সরকার এই প্ল্যানটিকে রিভাইজ করে এটা কোনো জায়গাকে যদি জলাশয় হিসেবে সংরক্ষণ করতে পারে, শুধু আরবান হিট না, এটা আমাদের ওয়াটার যে ক্রাইসিস, আন্ডারগ্রাউন্ড ওয়াটার যে নিচে নেমে যাচ্ছে, সেটাকে যেমন একদিকে সহায়তা করবে, অ্যাট দ্য সেম টাইম লোকালাইজ রিটেনশন রিজার্ভ হিসেবে ওয়াটার লগিংকেও রিমুভ করার ক্ষেত্রে অনেকটা ভূমিকা পালন করবে। যে আইন অনুযায়ী রাজুক কোনো পার্ক, গণপরিসর কোনো ব্যক্তিকে লিজ দিতে পারে না, কোনো প্রতিষ্ঠানকে দিতে পারে না, কিন্তু আমরা দেখেছি যে গুলশান বনানীতে বড় বড় পার্ক এগুলোকে একদম অনুষ্ঠান করে রাজুকই লিজ দিয়ে দিয়েছে বা পরিচালনার দায়িত্ব দিয়েছে। এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? অল্প কথায় বলবেন। রাজুক কিন্তু লিজ দেয়নি, রাজুক সেখানে যে কাজটি করেছে সেখানে হলো ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছে। আপনি জানেন যে রাজুক ডেভেলপ করে, কিন্তু রাজুকের কিন্তু মেনটেন্যান্স ফান্ড নাই, কারণ আমরা কোনো হোল্ডিং ট্যাক্স বা কোনো আদায় করি না। সেজন্য যে সোসাইটি যারা এখানে বসবাস করে তারাই এখানে মূল সুবিধাভোগী, তারা যদি এটা মেনটেন্যান্সের দায়িত্বে থাকে তাহলে সেটা হয়। তবে কোনো কোনো ক্ষেত্রে আমি আপনার সাথে একমত যে অনেক সোসাইটি সেখানে কমার্শিয়াল অ্যাক্টিভিটিস করে বা অনেক মানুষকে বাধায় প্রবেশ করে। পার্ক হলো একটা ইউনিভার্সাল অ্যাক্সেস, সকলের জন্য উন্মুক্ত থাকবে, দায়িত্ব থাকতে পারে, এবং এটা পাবলিকলি ওপেন হবে, সেখানে কোনো কমার্শিয়াল ডিসপ্লে করার কোনো জায়গা না। সেই জায়গাটি এখন রাজুক শক্তভাবে হ্যান্ডেল করছে। আমরা জানেন যে দুই একটা সোসাইটির সাথে আমরা আমাদের যে এমইউ ছিল, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং ছিল, সেটা আমরা বাতিল করেছি, আমরা করেছি। এখন আমরা
কাউকে পার্মানেন্ট এই ধরনের দেওয়া আর ভবিষ্যতে দেওয়া হবে না, এটা 1-2 বছর পর পর রিনিউ হবে, তাদের পারফরমেন্স বেস যাতে তৈরি করা হয় সেই ধরনের উদ্যোগ। আমরা যখন বলি যে ঢাকায় এত এত ভবন নিয়মের ব্যত্যয় করে হচ্ছে, তখন রাজুকের পক্ষ থেকে বলা হয় যে আমাদের জনবল নাই, আমরা এটা করতে পারছি না ঠিকঠাকভাবে। একইভাবে যখন আবার বলা হয় যে আপনার থার্ড পার্টি দিয়ে অডিট করেন বা থার্ড পার্টি দিয়ে এই তদারকির কাজটা করেন, তখন রাজুক এটা করতে চাচ্ছে না। এটার কারণ কি? এটার পক্ষে বিপক্ষে মত আছে। আমি মনে করি যে রাজুকের যে জনবল আছে সেই জনবলের বিপরীতে যদি থার্ড পার্টিকে কোনো কোনো ক্ষেত্রে না হয় সফলতা আসতে পারে। আবার বিপক্ষে মতামত আছে যে উদ্দেশ্যে রাজুককে বাদ দিয়ে আমরা থার্ড পার্টিকে দিয়েছি তারাও নৈতিকভাবে সেখানে দক্ষ কিনা, এবং সেও যে সে একই ধরনের অপরাধটা করবে না তার এই গ্যারান্টিটা কে দিবে। সেক্ষেত্রে অনেক সাধারণ মানুষের মাঝে আসে যে আমি তো এক হাত থেকে আরেক হাতে চলে গেলাম, মানে ওখানে গিয়ে আবার হবে। সেই জায়গায় দরকারটা হলো একটা সুশাসন এবং একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ, যেখানে থার্ড পার্টি আমি মনে করি যে পার্সোনালি মনে করি যে ঢাকার যে ডেভেলপমেন্ট ইন্টেন্সিটি থার্ড পার্টি নিয়োগ করা উচিত, তবে তাদেরও একটা অডিট ক্রস চেক অ্যান্ড ব্যালেন্স থাকা উচিত। কোনো কোনো ক্ষেত্রে থার্ড পার্টিও কিন্তু করাপশন এবং অনৈতিক কাজে জড়ায় পড়ে, সেক্ষেত্রে তো কন্ট্রোল রাজুকের একজন অফিসিয়ালকে সরকারিভাবে তার বিরুদ্ধে মামলা করতে পারবেন, প্রশাসনিক মামলা, ফৌজদারি মামলা। থার্ড পার্টিকে তাকে কি ব্যবস্থা নেবেন, তাকে হয়তো লাইসেন্স ক্যান্সেল করতে পারবে, করতে পারবেন। সেটাও একটা আইনি কাঠামোর মাধ্যমে আমার মনে করে যে এটা আনা উচিত, তাকেও লায়াবল করতে হবে এজ দ্য সেম টাইম ইজ এ ক্রিমিনাল অফেন্স। আদারওয়াইজ কিন্তু থার্ড পার্টি দিলেই যে সুবিধা আসবে, আমি বলবো না যে সবাই খারাপ, কিন্তু কালচারালি বাংলাদেশের বেশিরভাগ মানুষই কিন্তু অপরাধ কাজে জড়িয়ে পড়ার প্রবণতাটাই বেশি। আমরা আর দুটি প্রশ্ন করব, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। রাজুক দেখা গিয়েছে যে অনেক সময় প্ল্যান করে, কিন্তু সরকার মহলের চাপের কারণে সেই প্ল্যানের ব্যত্যয় ঘটে। যেটা জানতে চাইবো, রাজুক কি কোনো প্ল্যান নিজে বাস্তবায়ন করে, নাকি সে আসলে স্বাধীনভাবে কাজ করে, নাকি সে কারণ নির্দেশ পালন করার একটা সংস্থা? রাজুক অ্যাজ পার ম্যান্ডেট রুলস অনুযায়ী এটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাজুকের বোর্ড রয়েছে, বোর্ডের মাধ্যমে সেটা পালন করে। এবং বাংলাদেশের মতো দেশ, বিশেষ করে সাবকন্টিনেন্টের দেশের মতো দেশ, সেখানে আপনার বিভিন্ন ধরনের প্রভাব থাকতেই পারে। সেটা শুধু রাজুক বা বাংলাদেশে ব্যতিক্রম না, বিশ্বের অন্যান্য দেশে প্ল্যানিং সংস্থাগুলিও কিন্তু, অস্ট্রেলিয়াতে আমি শুনেছি ওরাও এই ধরনের চাপ কিন্তু ফিল করে, এবং আমাদের পার্শ্ববর্তী দেশ কলকাতাতেও এই ধরনের আছে। এখন হলো যে আমরা কোনটি করব কোনটি করব না, তার দরকার আইনি সংস্কার বা আইনি কাঠামো। যে কাঠামোটা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রিসেন্টলি ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে কাজটা করেছে, যে আপনার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আইন যে কাঠামো, যেটা ডিআইটির আদলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ হয়েছে, যে সেখানে সিভিল সোসাইটির মেম্বাররা, বিভিন্ন প্রফেশনাল বডির মেম্বাররা এখানে ইনক্লুড হয়েছে, যে সম্পূর্ণ আমলাতান্ত্রিক প্রসিডিউর বাইরে গিয়ে এই যে পেশাজীবী থেকে ইনক্লুড করা, এবং রাজুকের যে কোনো পলিসিগত ডিসিশন এই বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। সেই ক্ষেত্রে রাজুক অনেক ক্ষেত্রে পূর্বের চেয়ে আমি মনে করি যে একটা পেশাদারিত্বর মাধ্যমে সেটা নিতে পারবে। চাপ আসবেই, কারণ সব মানুষ চাইবেই তার একটা নিতে, এখন কোনটা আমরা দিব কোনটি দিব না সেটা কর্তৃপক্ষ নির্ধারণ করে। এবং অনেক ক্ষেত্রে যে সবাইকে দিয়ে দিছে এরকম না, সবাই দিলে ঢাকার চিত্র তো অনেক কিছু হতো, ঢাকা শহরে এত কিছু তার থাকতো না, সবাই দিয়ে দিত। হয়তো কোনো কোনো ক্ষেত্রে দেওয়া হয়েছে, তার উদাহরণও রয়েছে, আমি অস্বীকার করব না, তবে অনেক ক্ষেত্রে দেওয়া হয় না। এখন যে কাজটি হচ্ছে যে কর্তৃপক্ষর যে আমাদের বোর্ড আছে, যে আমি মনে করি যে প্রফেশনাল ইনস্টিটিউট যারা আছে এটা যদি কন্টিনিউ করে এবং তাদেরকে স্বাধীনভাবে মত প্রকাশ করার যে বয়সটা দেওয়া হয়, তাহলে এই ধরনের যে উদ্যোগ বা চাপ আসলেও আমি মনে করি যে কর্তৃপক্ষ সেটা অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেব, এবং অনেক ক্ষেত্রে এটা রোধ করা সম্ভব হবে। 2010 সালে হাইতিতে 7.7 মাত্রার ভূমিকম্প হয়েছে, সেখানে 2.5 লাখ মানুষ মারা গিয়েছে। আবার চিলিতে 8.8 মাত্রার ভূমিকম্পতেও প্রাণহানি খুব কম ছিল। রাজুক ঢাকাকে কি হাইতির মৃত্যু ফাঁদে নিয়ে যাচ্ছে, নাকি চিলির মতো একটা শক্তিশালী শহর হিসেবে গড়ে তুলছে? রাজুক ঢাকা শহরে কত শতাংশ এলাকার জন্য পরিকল্পনা দেয় বা প্ল্যান পাস করে? এই ঢাকার ভিতরে আপনারা জানেন যে 5 থেকে 7টি পৌরসভা রয়েছে, পৌরসভাগুলোতে স্বাধীন, ওরা নিজের মতো করে পরিকল্পনা দেয়। 69টি ইউনিয়ন পরিষদ রয়েছে, অনেকগুলো ইউনিয়ন পরিষদ অনুমোদন দিচ্ছে, যেহেতু কর্তৃপক্ষের আওতাধীন এলাকা অ্যাজ পার ম্যান্ডেট অনুযায়ী রাজধানী কর্তৃপক্ষ অনুমোদন দেয়, কিন্তু অনেক ক্ষেত্রে দেয় না। এখন অন্য সংস্থা যদি সে অনুমোদন দেয়, এই দায়িত্ব কি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ একাই বহন করবে, নাকি তারাও নেবে? রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ তার পরিকল্পনার ব্যত্যয় করে যদি কোনো অনুমোদন দিয়ে থাকে, এবং সেটা যদি কোনো ধরনের ফল্ট থাকে সুপারভিশনে, ডেফিনেটলি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ তার দায়িত্ব বহন করতে হবে।
কিন্তু তার পরিকল্পনার বাইরে গিয়ে যারা এই পরিকল্পনা দিচ্ছে তার জন্য কি দরকার, সেজন্য একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ দরকার। আমরা মনে করি যে কেউ চায় না এই শহরটা একটি সুশৃঙ্খলভাবে থেকে বিশৃঙ্খলভাবে গড়ে উঠুক। আমরাও চাই এই শহরটা একটা বাসযোগ্য এবং সুশৃঙ্খলভাবে গড়ে উঠুক। তবে হ্যাঁ, সেক্ষেত্রে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ পরিকল্পনা প্রণয়ন বা নীতি প্রণয়ন যতটুকু দক্ষ, আমরা সুপারভিশনে হয়তো অতটুকু দক্ষতা অর্জন করতে পারি নাই। সেই জিনিসটা আমরা স্বীকার করেই নেই। আমার মনে হয় যে সেই জায়গাটা ইমপ্রুভমেন্ট করার জন্য যে সরকার যে আমরা ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিটিং, নিয়মিত ভিজিটিং, আপনি যেটা আগে বললেন যে থার্ড পার্টি অডিটিং সিস্টেম, সেই কাজটিকে করার জন্য একটা বিকেন্দ্রীকরণ আওতায় এই কাজটা। তা আমার মনে হয় যে সেখানে একটা পার্টনারশিপ তৈরি করতে হবে এবং যতটা না রাজুকের দায়িত্ব একটি ভবন নকশার ক্ষেত্রে যে স্থপতি এটা ডিজাইন করে, যে প্রকৌশলী এটা সুপারভাইজ করে, তার দায়িত্ব বেশি। কিন্তু আমরা তাদেরকে কোনোদিন কাউন্টেবল করি না, কিন্তু সেই জায়গাও কাউন্টেবল করতে হবে। কারণ একটি 16 তলা 18 তলা ভবন কোনো ভবন মালিক রাজমিস্ত্রিকে দিয়ে বানায় ফেলে উইদাউট একটি প্রপার কোনো আর্কিটেক্টের ডিজাইন ছাড়া, কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আর ছাড়া, সুপারভিশন এবং তার ডিজাইন ছাড়া বা কোনো পরিকল্পনাবিদের অনুমোদন পত্র তখন আপনার ছাড়া, ইন্সপেক্টর কোথায় থাকে? সেটা আমি বলছি যে ইন্সপেক্টররা ঢাকা শহরের যে মাল্টি ডাইভার্সিফাইড একটা কালচার বা তৈরি হচ্ছে, আপনারা জানেন যে একটা ইন্সপেক্টর লেভেলে তাদের যে ক্ষমতা, আর অনেক ক্ষেত্রে যে আমরা যে প্রেসার গ্রুপ, যেটা আপনারা জানেন যে এটা তো আমাদের অস্বীকার করার কিছু নেই, যে একটা ইন্সপেক্টর একটা সাইটে গিয়ে অনেক ক্ষেত্রে যারা 16-18 তলা ভবন বানানোর ক্ষমতা রাখে তারা সমাজের বিত্তশালী, প্রভাবশালী, তাদের কাছে থাকবে না। তবে বিত্তশালী প্রভাবশালী যাই হোক, রাষ্ট্রের আইন কিন্তু সকলের ক্ষেত্রে সমান। উচিত রাষ্ট্রের ইন্সপেক্টর হোক আর যারা অথরাইজ অফিসার হোক, আমি মনে করি যে তাদেরকে সরকারের পরামর্শ নিয়ে তাদের বিরুদ্ধে এটা উচ্ছেদ তো দরকার, কোনো কোনো ক্ষেত্রে ফৌজদারি মামলাও করা উচিত, তাহলে হয়তো এক দুটো এক্সাম্পল তৈরি হতে পারে। আশরাফুল ইসলাম, আমি আপনার প্রতি খুব বিনয়ের সঙ্গে একটা প্রশ্ন করছি, রাজুকের প্রতি, সরকারের প্রতি খুব শ্রদ্ধা রেখে প্রশ্ন করছি। আপনারা যখন আপনাদের দুর্বলতা স্বীকার করছেন, এইরকম প্রশ্ন যদি আমি করি বা কেউ করে যে রাজুকের কি কোনো প্রয়োজন আছে ঢাকায়, আপনি এই প্রশ্নের কি উত্তর দেবেন? রাজুকের প্রয়োজন আছে কিনা এটা সরকার এবং দেশের জনগণ নির্ধারণ করবে। তবে আমি মনে করি যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আছে বলে এই শহরে এখনো কিছু সুশৃঙ্খল কাজ আছে। ঢাকা শহরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ যতগুলি পাবলিক পার্ক তৈরি করছে, ঢাকা শহরে কোনো সংস্থা এতগুলি পাবলিক পার্ক তৈরি করে নাই। যতগুলি জলাধার তৈরি করছে, রাজুক ব্যতীত অন্য কোনো জলাধার কেউ অত তৈরি করে নাই। ঢাকা শহরে আপনার পরিকল্পিত যে এলাকাগুলি আপনার তৈরি করেন, এই শহরের মানচিত্র থেকে সরিয়ে ফেলে দেন, এই শহরটা একটা বস্তির মতো তৈরি হবে। রাজধানী কর্তৃপক্ষের অবদান নাই। আমি তো বলছি যে পরিকল্পনা এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে রাজুকের সাকসেস রয়েছে, নিয়ন্ত্রণের ক্ষেত্রে রাজুকের শতভাগ আমরা সাকসেস প্রদর্শন করতে পারি না বলে আজকে প্রশ্নটি আসছে। এই শহরে 54টির বেশি সংস্থা জড়িত এবং বিভিন্ন প্রফেশনাল। এখন একজন ভবন ওনার, সে যদি প্রথম দিন থেকে নিয়ত থাকে যে আমি ভবনটা রাজুকের নিয়মের ব্যত্যয় করে গড়ব, একটা ইন্সপেক্টর বা রাজুকের সমস্ত শক্তি দিয়ে কি করবে? আমাদের কালচারাল প্র্যাকটিস হলো অপরাধ করা এবং কিভাবে সরকারের রুলসকে ভায়োলেট করা। সেই কাজটি যদি সকলে মিলে করতে থাকে, তাহলে এই সংস্থা, আমি মনে করি যে এখানে ফেরাস্তা দিয়ে নিয়ে আসলো, এই শহরকে কন্ট্রোল করার থাকবে না। এখন রাজুক কিভাবে পরিচালিত হবে, তার কি সংস্কার হবে, এটা বিভিন্ন পেশাজীবী সংগঠন নিয়ে সরকার সিদ্ধান্ত নিতে পারে। সরকার যেভাবে বলবে কর্তৃপক্ষ সেভাবেই পরিচালিত হবে এবং সেই আলোকেই আমরা সার্ভিস দিতে থাকবো জনগণকে। পৃথিবীতে নগর উন্নয়ন কর্তৃপক্ষ যেগুলো আছে তারা কি একই সাথে পরিকল্পনা প্রণয়ন করে কিনা, বাস্তবায়ন করে কিনা, অনুমোদন দেয় কিনা, অর্থাৎ আমাদের আদলে চলছে কিনা? আমাদের যে সাবকন্টিনেন্ট বাংলাদেশ, ভারত এবং ইন্ডিয়া, ইভেন নেপাল, শ্রীলঙ্কা, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট অথরিটি আছে এবং ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে এই তিনটি কাজই করে থাকে, বিশেষ করে প্ল্যানিং, অনেক ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং কন্ট্রোল মেকানিজম, এই তিনটা সংস্থার মধ্যে। আপনারা যদি উন্নত বিশ্বের উদাহরণ দেখেন, বেশিরভাগ ক্ষেত্রে তারা সাকসেসফুল উদাহরণ হলো নগর সরকার। তো এই নগর সরকারের মাধ্যমে একই আমব্রেলার মাধ্যমে এটা তৈরি হয়, তাহলে একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ তৈরি হয়। এখন বাংলাদেশে এটা একটা লিগাসি তৈরি হয়ে গেছে যে উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে এটা তৈরি হয়। ঢাকা শহরে যেভাবে মাল্টি সেক্টরাল ইনভলভমেন্ট রয়েছে বা অন্যদের এইসব মেগা শহরে এটা হচ্ছে চিন্তার খোরাক হয়েছে। আমাদের ডেপো একটা সুপারিশ হয়েছে, যদি সম্ভব হয় তাহলে নগর ব্যবস্থাপনার মাধ্যমে যদি এটা পরিচালিত হয়, তাহলে
দেখা যাবে যে একটি নগর ব্যবস্থাপনার মাধ্যমে কোথাও হয়তো ইনফ্রাস্ট্রাকচার একটা উইং থাকবে, কোথাও বা প্ল্যানিং উইং থাকবে, কোথাও একটা কন্ট্রোল উইং থাকবে। এই তিনটা উইংয়ের সমন্বয় করে তাকে এখানে দিতে হবে এবং তাকে ফ্রিডম দিতে হবে, তাকে স্বায়ত্তশাসন দিতে হবে এবং তার কাছে পর্যাপ্ত বাজেট সাপোর্টারি দিতে হবে। এবং এইটা যদি হয় তাহলে নগর ব্যবস্থাপনার অনেক ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে তৈরি করে, ইউটিলিটি সার্ভিস থেকে শুরু করে, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে, কারণ একটা সার্ভিসের সাথে আরেকটা সার্ভিস কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আমি একটা সুন্দর শহর তৈরি করলাম কিন্তু বজ্র ব্যবস্থাপনার সিস্টেমটা অকার্যকর, তাহলে শহরটা ব্লান্ডার্ড হয়ে যাবে। শহর তৈরি করলাম, জলাবদ্ধতা নিরসন হচ্ছে না, তাহলে তো হবে না। তো এটার আবার বিভিন্ন সংস্থা বিভিন্ন জন্য দায়িত্ব। এই দায়িত্বগুলি সমন্বয় করার জন্য উন্নত বিশ্বে যেটা সাকসেসফুল উদাহরণ হলো সেটা নগর সরকারের মাধ্যমে তারা তৈরি করেছে। আমিও মনে করি যে অ্যাজ এ প্রফেশনাল প্ল্যানার হিসেবে, ইট ইজ নট মাই রাজুক ভিউজ, আমি মনে করি যে একজন পরিকল্পনাবিদ হিসেবে আমি মনে করি যে এটা একটা নগর ব্যবস্থাপনার মাধ্যমে যদি ভবিষ্যতে কোনো একদিন আসে তাহলে হয়তো যে এই যে আমরা যে বিভিন্ন যে আমরা বারবার বলি যে সমন্বয়ের অভাব, এটা হয়তো দূরীভূত হবে এবং একটা সুশৃঙ্খলভাবে হয়তো গড়ে তোলার বাসযোগ্য ঢাকা তোলার সুযোগ তৈরি হবে। আশরাফুল ইসলাম, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য। বাসযোগ্য ঢাকার জন্য প্রয়োজন সুন্দর পরিকল্পনা, আর সেই পরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজন সমন্বয়। রাষ্ট্র সমন্বয়ের সঙ্গে একটি সুন্দর ঢাকা উপহার দিবে, সেই প্রত্যাশা আমাদের সবার। বণিক বার্তার সঙ্গেই থাকুন।